নমস্কার, বাংলা কাহিনী কথা চ্যানেলের ভৌতিক গল্পের আরও একটি নতুন পর্বে আমাদের প্রত্যেক প্রিয় শ্রোতা বন্ধুকে আন্তরিক সুস্বাগতম। সঙ্গে আছে আমি প্রীতি। শুরু হচ্ছে লেখক ত্রিজিৎ করের লেখা ভয়ঙ্কর গল্প ঝুমনি। কিসের থেকে সাবধান করবেন জেঠিমা? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো, মন দিয়ে শোনো। এই ঝড় চলাকালীন যে সময়টুকু কারেন্ট থাকবে না, ওই সময়ে খাটের তলা থেকে কোনো রকম আওয়াজ আসলে একদম কান দেবে না। কেউ যদি খাটের তলা থেকে ডাকেও তাও একদম শুনবে না, যাই হয়ে যাক না কেন। নতুন বউ কারেন্ট আসা অবধি খাটের তলায় ভুল করেও তাকাবে না, বুঝেছ? ছাদ থেকে নেমে এসে গল্পটা পড়তে পড়তে কতক্ষণ যে কেটে গেছে কে জানে। হঠাৎ সুমনার সংবিত ফিরল একটা শব্দে। পাশের বাড়িগুলো থেকে একটানা সুর করে করে ছড়া পড়ার মতো কিসের শব্দ ভেসে আসছে না। সুমনা কান পেতে একবার শোনে, না, সে ভুল শোনেনি। বাইরের প্রবল বৃষ্টি, বজ্রপাত আর ঝোড়ো হাওয়ার শব্দকে ছাপিয়েও স্পষ্ট শোনা যাচ্ছে শেষ ছড়ার আওয়াজ। অমনি বুমনি ঝুমনি, আমার কাছে আসিস নি, নিজের মাথা চিবিয়ে খা, এই ঘর থেকে চলে যা। হঠাৎই আচমকা একটা শব্দে একেবারে চমকে উঠল সুমনা। কিছু একটা জিনিস খাটের তলায় নড়ে উঠল না? হ্যাঁ, ওই তো কেমন একটা খচমচ আওয়াজ হচ্ছে, ঠিক যেন কিছু একটা জিনিস অত্যন্ত সন্তর্পণে খাটের তলায় নড়াচড়া করছে। কথাটা ভাবতে ভাবতেই সুমনা খাট থেকে নেমে এমার্জেন্সির আলোয় খাটের তলাটা দেখতেই যাচ্ছিল। এমন সময় কথাটা মনে পড়তে ওর পা দুটো মেঝের সঙ্গে একেবারে চুম্বকের মতো যেন আটকে গেল। পেটের ঠিক নাভির কাষ্ঠায় একটা অদ্ভুত শিরশিরানি অনুভূতি হলো ওর। সারা শরীরটা মুহূর্তের মধ্যে কেমন যেন ভারী বোধ করল। মনে পড়ে গেল ছাদে পাশের বাড়ির জেঠিমার সাবধান বাণী। ঠিক সেই সময়ই নিজের পায়ের গোড়ালির কাছটায় একটা অদ্ভুত তীক্ষ্ণ স্পর্শ অনুভব করল সুমনা। ঠিক যেন কেউ ধারালো নখ দিয়ে অত্যন্ত সংগোপনে ওর পায়ের উপর আঁচড় কাটার চেষ্টা করছে। মুহূর্তের মধ্যে প্রচণ্ড চিৎকার করে খাটের উপর উঠে পড়ে সুমনা, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এমার্জেন্সির মৃদু আলোয় সুমনা দেখে ওর পায়ের ঠিক গোড়ালির কাছটায় একটা সুগভীর আঁচড়ের দাগ, যার থেকে এই মুহূর্তে টপাটপ করে গড়িয়ে পড়ছে লালচে রক্তের ধারা। এক সময় আচমকা শব্দটা যেমন শুরু হয়েছিল তেমন আচমকায় হঠাৎ থেমে গেল। প্রথমে প্রচণ্ড কাঁপুনির ফলে ব্যাপারটা বুঝতে না পারলেও বেশ কিছুক্ষণ খেয়াল করার পর সুমনার নিশ্চিত হলো যে শব্দটা থেমেই গেছে। খাটের উপর কান পেতে আরও খানিকক্ষণ শব্দটা শোনার চেষ্টাও করল সে। না, খাটের তলায় আর কোনো আওয়াজ নেই। তাহলে কি জিনিসটা চলে গেছে? কি ছিল ওটা? খাটের তলায় ওরকম নৃশংসভাবে আঁচড়াচ্ছিলেন বা কেন? আর বাড়ির ভিতরেই বা ঢুকলো কি করে? অনেকগুলো প্রশ্ন, কিন্তু যথারীতি সুমনার কাছে কোনো উত্তর নেই। হঠাৎই পাশের ঘর থেকে বুকায় প্রচণ্ড আর্তনাদ শুনে খাটের ওপরেই লাফিয়ে উঠল সুমনা। কোনো মতে নাকে হাত চাপা দিয়ে সুমনা দেখল বুকায়ের ঘরে মেঝের ওপর গড়াগড়ি খাচ্ছে এমার্জেন্সির আলোটা, আর খাটের ওপর এক কোণায় বসে পাগলের মতো ঠক ঠক করে কাঁপছে তার সন্তান ছোট্ট বুকায়।
মাঝরাতে হঠাৎই ঘুমটা ভেঙে গেল সুমনার। পরশুদিন রাতেও যেটা ছিল সামান্য একটা আঁচড় মাত্র, দুদিনে সেই আঁচড়ের জায়গাটায় আপনা থেকেই ফাঁক হয়ে গিয়ে তৈরি করেছে একটা বড় সড়ো রক্তাক্ত ক্ষত। না, আংশু ঠিকই বলেছে, এই জিনিস বেশিদিন শরীরে পুষে রাখা যাবে না। কিসের না কিসের আঁচড়, কালই ডাক্তার দেখিয়ে একটা টিটেনাস নিয়ে নিতে হবে। ছাদের দরজাটা বন্ধ করতে গিয়েই হঠাৎ সুমনার চোখে পড়ে বাইরের দিকে, আর সঙ্গে সঙ্গেই একটা অদ্ভুত গা শিরশিরে অনুভূতি ক্রমশ গ্রাস করে ওকে। এ কি, মাঝরাতে ঝড়ের সময় এমন অদ্ভুত নীল আকাশ তো ও আগে কখনো দেখেনি। আর ওপরে কি, আকাশের ঠিক কি উঠছে ওগুলো? মনের মধ্যে হঠাৎ মাথা জাড়া দিয়ে ওঠা এই অযাচিত কৌতূহলটা কোনো মতেই চাপতে পারে না সুমনা। নিজের বেখেয়ালে দু পা ফেলে বেরিয়ে আসে খোলা ছাদে। আমায় খারাপ ভাবিস না বউ, তোর মুখটা চেপে ধরতেই হলো। এর আগেও অনেকে কাটরি বুঝিয়েছি তো, তাই জানি এসব অবস্থায় লোকজন কি করে। কি করব বল, চোখের সামনে লোককে তিলে তিলে মরতে দেখার চেয়ে একবার যন্ত্রণায় ছটপট করতে দেখা অনেক ভালো। যাই হোক, তুই বেশি চিন্তা করিস না, এবার আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে। কদিন একটু সাবধানে থাকিস, বুঝলি? যাক, এখনো পর্যন্ত তো কিছু হয়নি, কিন্তু ঝুমনি একবার যদি কারো শরীর পায় তাহলে 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 কি দাইমা? একটা দীর্ঘশ্বাস ফেলে দাইমা বললেন, মরক, মরক লাগবে রে বউ, মরক। আশেপাশের অঞ্চলের আর একটাও বাচ্চা বাঁচবে না। ঝুমনি তো বাচ্চাদেরই মাংস খেতে ভালোবাসে রে। আর খাওয়ার পর কি করে জানিস তো? শরীরের অবশিষ্ট অংশগুলোকে ওর বাড়ির খাটের তলায় এক কোণে রেখে দিয়ে চলে যান। ও, সে কি দিন গেছে রে বউ, তা যেন এই পাপ চোখে আর না দেখতে হয়। মনে রাখিস, কারেন্ট চলে গেলে, ঝড় উঠলে, যাই হয়ে যাক না কেন, খাটের তলায় একদম তাকাবি না। জুতোটা বাইরে খুলে ভিতরে এসো। রূপার কথা মতো হাওয়াই চটিটা বাইরে খুলেই বাড়ির ভেতরে ঢোকে সুমনা। পাড়ার সব মহিলারা জমা হয়েছে সেখানে, দাইমাও এসে গেছেন। দরজাটা ভেজিয়ে সুমনাও বসে পড়ে। দাইমার কোলের ওপর একটা নোংরা বহু পুরনো দলপুতুল, যার একটা চোখ কেউ উপরে নিয়েছে। পুতুলটার লাল চুলগুলো কেমন যেন উস্কো খুস্কো, এখান থেকে ওখান থেকে কাঁচি দিয়ে কাটা। কি অদ্ভুত! ওই নোংরাটে ডলপুতুলটার বুকটাই দাইমা পরম যত্নে লাল সুতো দিয়ে সেলাই করে চলেছেন। কিন্তু কেন? ওরকম একটা চোখ উপড়ানো নোংরা পুতুলের মুখ সেলাই করে দাইমার কি লাভ? দাইমা বলতে শুরু করেন, ঝুমনি কারোর শরীর পেলে এ অঞ্চলের মেয়েরা এই আচারটা পালন করে। একে বলে ঝুমনি ডোহা। প্রত্যেকটা ঝুমনি ডোহার শুরুতে ঝুমনির গল্পটা বলতে হয়। আমার ঠাকুরমার আমল থেকেই দেখে আসছি, সুতরাং সেভাবেই শুরু করি। কথাটা বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন দাইমা। সুমনাও ওর হাতের পুতুলের দিক থেকে চোখ সরিয়ে সরাসরি চোখ রাখল ওনার দিকে। ঝুমনির গল্প? ঝুমনির আবার গল্পও আছে? ঝুমনি যে আসলে ঠিক কি, সেটাই তো এতদিনে বুঝতে পারল না সুমনা। দাইমা ঝুমনির গল্প বলতে শুরু করলেন। বহুদিন আগে এ অঞ্চলে ধুলোচোড়া বলে একটি গ্রামে ভীষণই অভাবী বিধবা মায়ের শুধুমাত্র মেয়ে সন্তানের
পঞ্চম সন্তান এবং দুরন্ত সন্তান ছিল এই ঝুমনি। ঝুমনির মা ইন্দুবালা গ্রামের লোকদের অত্যাচারে এবং জমিদারের দৌরাত্মে একদিন রাতে প্রথমে বিষ খাইয়ে তার 4 মেয়েকে মারে। কিন্তু ঝুমনি বিষ খেতে না চাইলে রাগে বিতৃষ্ণায় উঠোন থেকে একটা থান ইট তুলে নিয়ে এসে প্রচণ্ড আক্রোশে বসিয়ে দেয় ঝুমনির মুখের উপর। প্রথমে একবার, তারপর বারবার, বহুবার। ঝুমনির মুখটা ইট দিয়ে থেতলে দিতে দিতে ইন্দুবালা নাকি প্রবল আক্রোশে খালি বলতে থাকে, খালি খিদা, খালি খিদা। মাগি, আবার এই গিলে খাস না কেন? এইভাবে বহুক্ষণ কাটলে ইন্দুবালার হঠাৎ জ্ঞান হয়। সে তখন তার নির্দোষ মেয়েটার শরীরটা ধরে টুকরে কেঁদে ওঠে। তারপর এক সময় ঝুমনির শরীরটা একটা লাল কাপড়ে মুড়ে পাশের গভীর জঙ্গলে গিয়ে কি একটা ভয়ঙ্কর উপাচার নাকি করে। এমনই ভয়াবহ উপাচার যে তাতে নাকি স্বর্গ মর্ত পাতাল পর্যন্ত কেঁপে উঠেছিল। অনেকে বলে আসলে সেদিন ইন্দুবালা নাকি কোনো উপাচারই করেনি, বরং এক নিরপরাধ বেদনাহত মা সেদিন সমাজের প্রতি রাগে ঘেন্নায় চূড়ান্ত আক্রোশে তার নিজের হাতে মেরে ফেলা মেয়েকে জড়িয়ে ধরে অভিশাপ দিয়েছিল যে যতদিন পৃথিবীতে মানুষের খিদে বেঁচে থাকবে ততদিন ঝুমনি অপদেবতা হয়ে পৃথিবীতে বেঁচে থাকবে কেবলমাত্র নিরপরাধ মানুষকে হত্যা করার জন্য। এতটা বলার পরে হঠাৎই দয়মার কোণের পুতুলটা পাগলের মতো কাঁপতে থাকে, ঠিক যেন পুতুলটার মধ্যে আচমকায় প্রাণশক্তির সঞ্চার হয়েছে। ব্যাপারটা দেখে সারা ঘরে এক রকমের হুলস্থুল পড়ে যায়। শোনা যায় দায়মার বজ্র গম্ভীর গলা, যা রাগুয়া, যা, খুঁজে বের কর তাকে, একমাত্র তুই পারবি তাকে খুঁজে বের করতে। এরপরে ঠিক কি হয় তা সুমনা মনে করতে পারে না। কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ একটা হিমেল ঠান্ডা হাওয়া সুমনার শরীরে এসে লাগে, আর সঙ্গে সঙ্গে চমকে উঠে বসে ও। তাই তো, ঘুম থেকে উঠে ও খেয়ালই করেনি সারা ঘর এরকম অন্ধকার হয়ে আছে কেন। কারেন্ট গেছে, কখন গেল? আর খাটের পাশের জানলাটা কখন খুলে গেল এমনভাবে? জানলার দিকে তাকাতেই আরও এক দফা চমকে উঠল সুমনা। সে দেখল জানলার বাইরে শ্যাওলা ধরা পাঁচিলের গায়ে সেই নারকেল গাছটা আজও প্রায় পাগলের মতো মাথা নাড়াচ্ছে। শুধু তাই নয়, জানলার বাইরে ঠিক এই মুহূর্তে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, সঙ্গে সঙ্গে মুহুর মুহুর আলো ঝলক আর কানে তালা লাগিয়ে দেওয়া বজ্রপাত। এসে মারাত্মক ঝড় উঠেছে। কখন উঠল এই ঝড়? কতক্ষণ ঘুমিয়েছিল ও? আর ঝড় ওঠার পরে বুকাই ওকে ডাকেনি কেন? বুকাই, বুকাই কোথায় গেল? কথাটা ভাবা শেষ হয়নি, তার আগেই পাশের ঘর থেকে ভেসে এলো বুকাইয়ের আর্তচিৎকার। সুমনার বুকের ভেতর যেন 100টা বজ্রপাতের শব্দ হলো। সে ঠিক সেই মুহূর্তেই খাট থেকে লাফিয়ে নিচে নেমে ছুটল বুকাইয়ের ঘরের দিকে। বুকাইয়ের ঘরের কাছটায় যেতেই একটা অজানা আশঙ্কায় বুকটা একদম ঠান্ডা হয়ে যায় সুমনার। প্রায় 1.5-2 সপ্তাহ আগে সে আচরের দিনটার ঘটনা। তারপর ক্রমাগত একের পর এক সুমনার সঙ্গে হয়ে চলা অদ্ভুত ঘটনা, এমনকি আজকের দুপুরে দায়বার বাড়িতে ঘটা ঘটনা সবটা মনে পড়ে যায় সুমনার। এক মুহূর্তের জন্য মাটির মধ্যেও পা দুটো যেন চুম্বকের মতো আটকে যায়। আচ্ছা, এটা ঝুমরির কোনো চাল না তো? দাইমা তো বলেছিল জিভা বন্ধনের পর ঝুমরি আর কোনোভাবেই ওর শরীরে আংশিকভাবে ঢুকতে পারবে না।
ঝুমনি কি তাহলে ইচ্ছে করে এইবার ওকে বুকায়ের গলা ধরে ডাকছে, যাতে ও ঝুমনির ফাঁদে পা দিয়ে তার দিকে তাকায়, আর সঙ্গে সঙ্গে পুরোপুরিভাবেই সুমনার মৃত্যু ঘটে ওর শরীরটা দখল করে নেবে ঝুমনি? হতেই পারে। তার মা তো বলেইছিলেন যে ঝুমনি এবার পাগলের মতো চেষ্টা করবে পুরোপুরিভাবে কারোর না কারোর শরীরে ঢুকতে। সেই কেউটা সুমনাই নয় তো? আবারও বুকায়ের আর্তচিৎকার শুনে বুকের ভেতরটা কেঁপে উঠল সুমনার। না না না, ও পারবে না। এই চিৎকার শুনে কোনো মতেই মুখ ফিরিয়ে নিতে পারবে না ও। তাতে ওর যদি মৃত্যু হয় তাও সই। শব্দটা ভাবা মাত্রই একটা জোরে নিঃশ্বাস নেয় সুমনা, আর তারপরে কাঁপা কাঁপা পায়ে প্রবেশ করে বুকায়ের ঘরে। বুকায়ের ঘরে ঢুকতেই একরাশ ঠান্ডা হাওয়া শরীরে এসে লাগলো সুমনার, সঙ্গে সেই ভ্যাপসা গন্ধটা। ও চারপাশে তাকিয়ে দেখল বুকায়ের ঘরের সব কটা জানলা খোলা। বুকায় ঝড় ওঠার পরেও জানলা বন্ধ করেনি কেন? এটা হতে পারে বুকায়তে এমন ছেলে নয়। একমাত্র যদি না এমন কিছু ঘটে থাকে যাতে বুকায় আর জানলা বন্ধ করার অবস্থায় ছিল না। খাটের তলা থেকে বুকায়ের গোগানের শব্দ শোনা যাচ্ছে। একটানা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে বুকায়। ওর গলার স্বর শুনেই বোঝা যাচ্ছে ওর প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। এইবারে আর নিজেকে সামনে রাখতে পারে না সুমনা। শুধু সুমনা কেন, কোনো মায় বোধ হয় তার সন্তানের এরকম আর্ত কান্না শুনে নিজেকে ঠিক রাখতে পারবে না। খাটের তলায় যা আছে থাকুক, যদি ঝুমনি থাকে দেখা যাবে। কিন্তু নিজের ছেলেটাকে চোখের সামনে এভাবে মরে যেতে দেখতে পারবে না সুমনা। পারবে না ও নিজের কানে শুনতে বুকায়ের মরণ আর্তনাদ। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে কোনো মতে হাঁটু গেড়ে বসে সুমনা। তারপর আস্তে আস্তে মাটিতে গড়াগড়ি খাওয়া এমার্জেন্সির আলোটা হাতে নিয়ে মাথা নামিয়ে খাটের তলায় তাকায় সে। আর সঙ্গে সঙ্গে তার বুকের ভিতরটা একদম খালি হয়ে যায়। সে দেখে খাটের তলায় লম্বা হয়ে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে তার বুকায়। তার পাটা অন্ধকারের দিকে আর মুখটা সুমনার দিকে। সুমনাকে দেখা মাত্রই প্রায় পাগলের মতো সুমনার দিকে তার ডান হাতটা বাড়িয়ে দেয় বুকায়। সুমনাও শক্ত করে চেপে ধরে বুকায় ডান হাতটা। তারপর প্রচণ্ড জোরে টান মারে বাইরের দিকে। কিন্তু এ কি, বুকায় কি এত জোরে টানা সত্ত্বেও বুকায় খাটের তলা থেকে বেরোচ্ছে না কেন? বুকায়ের চোখের দিকে তাকাতেই এবার বুকের ভেতরটা একদম ঠান্ডা হয়ে যায় সুমনার। এমার্জেন্সির স্বল্প আলোয় সে দেখে বুকায়ের চোখ দুটো অদ্ভুত রকম সংকুচিত, অনেকটা ঠিক স্বপ্নে দেখা দাইমার মতো। তার মানে বুকায় আসলে... সুমনার মুখের দিকে তাকিয়েই বুকায় এইবার তার মুখের ভঙ্গি পাল্টায়। এতক্ষণের কাঁদো কাঁদো ভাব কেটে গিয়ে এইবার তার মুখে ফুটে ওঠে একটা নিষ্ঠুর ক্রূর হাসি। আর তার ঠিক পরেই নিজের হাতে একটা প্রচণ্ড টান অনুভব করে সুমনা। একটা অসীম অনন্ত অন্ধকার কুয়োর মধ্যে বুকায়ের হাত ধরে যেন ক্রমশ পড়ে যেতে থাকে সুমনা। নিচে, আরও নিচে। এ কুয়োর কোনো তল নেই। তারপর এক সময় নরম ঘাসের উপর নিজেকে আবিষ্কার করে সুমনা। তারই মধ্যে সমসম করে বইছে ঝোড়ো হাওয়া, আর মাথার উপর দিগন্ত বিস্তৃত গাঢ় নীল আকাশের বুকে বুভুক্ষু শকুনের মতো ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে অজস্র অসংখ্য লাল শাড়ি। অসম্ভব। মা গো, তোমার সময় যে হয়ে এসেছে, এবার যে তোমার মরতে হবে। আচমকা বুকায়ের গলা পেয়ে সংবিত ফেরে সুমনার। কোনো মতে উঠে বসে সে দেখে তার সামনে এক হাতের মধ্যে দাঁড়িয়ে ছোট্ট বুকায়। কি অদ্ভুত! বুকায়ের সারা শরীরে মোড়া একটা টকটকে লাল শাড়ি,
সারা মুখে মাখা কালচে রক্ত, আর তার ঠোঁটে একটা নির্দয় হাসি। বুকাই, তুই? বুকাই, কে বুকাই? আচমকায় একটা ফ্যাঁসে গলায় খিলখিল করে হেসে ওঠে বুকাই। এই গলাটাও সুমনা শুনেছে আজকেই দুপুরে স্বপ্নের মধ্যে দাইবার কণ্ঠে। বুকাই তো সেদিনই মারা গেছে, যেদিন খাটের তলা থেকে তার মায়ের গলা পেয়ে সে ভুল করে খাটের তলায় তাকিয়েছিল। তারপর থেকে তো আমিই আছি বুকাইয়ের শরীরে। এই এতগুলো দিন নানা রকম ভয়ঙ্কর জিনিস দেখিয়ে, মিথ্যে কথা বলে, ভুল বুঝিয়ে তোমাকে বোকা বানিয়ে রেখেছি তো এই আমি। আর এই ঝড়ের সময় প্রত্যেকবার তোমাকে ঘুম পাড়িয়েছি, সেও তো আমি, ঝুমনি। না হলে কি করে প্রতি ঝড়ে আমি আমার শিকার খুঁজতে যাব বলো? কথাগুলো বলতে বলতেই একটা অদ্ভুত বাষ্পকথা ফুটে উঠছে বুকাইয়ের মুখে। না, ও বুকাই নাকি ঝুমনি? সব ঠিক ছিল, কিন্তু আজকে ওই বুড়ির কাছ থেকে ফিরে আসার পর থেকেই বুঝলাম তোমার কিছু একটা হয়েছে। ওই বুড়ি তোমায় নিশ্চয়ই কিছু একটা করেছে, নয়তো তোমাকে আমি আর আগের মতো নিয়ন্ত্রণ করতে পারছিলাম না কেন? তাই তো ঘুমের মধ্যে তোমার মনের ভিতরে ঢুকে তোমার স্বপ্নের মধ্যে দিয়ে জেনে নিলাম ওই বুড়ির ওখানে ঠিক কি হয়েছে। মা শব্দটাও এমন তাচ্ছিল্যের সঙ্গে বলছে বুকায়। শুনেই বুকের ভেতরটা যেন মুচড়ে উঠল সুমনার। কিন্তু ওই বুড়ি তোকে ফিসফিস করে কিছু একটা বলেছে, যা স্বপ্নের মধ্যেও তোর পেট থেকে বের করতে পারলাম না। সুতরাং ঠিক করলাম তোকে আজই শেষ করে দেব, আজই, এই মুহূর্তে। কথাটা বলে আবার গলা পাল্টিয়ে অবিকল বুকায়ের কণ্ঠে ও বলে উঠল, আমার হাতে তোমার মধ্যে কেমন লাগবে মা? ভালো লাগবে? আমি কথা দিচ্ছি, আমি তোমাকে বেশি কষ্ট দেব না। বুকায়ের দিকে যে সুমনা যেন পাথর হয়ে গেছে। এর আগে হলে ও এতক্ষণে কাঁপতে কাঁপতে অজ্ঞানী হয়ে যেত, কিন্তু আজকে এই মুহূর্তে কি জানে কেন ওর একটুও ভয় করছে না, একটুও হাত পা কাঁপছে না, এমনকি চোখ দিয়ে জলও বেরোচ্ছে না। ও শুধু নীরব দৃষ্টিতে চেয়ে আছে বুকায়ের দিকে। ওর কানে ভেসে আসছে দাইমার কথাগুলো, সেই কথাগুলো যেগুলো ফিস করে দাইমা বলেছিল। শোন রে নতুন বউ, তোকে ঝুমনিতে ধরেনি, আমি বাকিদের মিথ্যে কথা বলছি। আসলে তোকে ঝুমনি ইচ্ছে করে কিছু ভয়ঙ্কর দৃশ্য দেখায়, যাতে তুই নিজেকে নিয়ে বিভ্রান্ত থাকিস। আসলে যে ঝুমনি, তাকে সন্দেহ করবার অবকাশটুকু না পাস। আর যার শরীরে ঝুমনি আছে, এই পুতুলটা মানে রাখুয়া, তার হাত কামড়ে ধরে না রে। রাখুয়া তার হাত কামড়ে ধরে যার হাতে ঝুমনির খেলা শেষ হবে। হ্যাঁ, রাখুয়া তোকে বেঁচেছে। রাখুয়া কখনো ভুল হতে পারে না। তুই হ্যাঁ, তোর হাতেই এইবারে লেখা আছে ঝুমনির শেষ। ঝুমনিকে তো কখনো শেষ করা যায় না, কিন্তু যার শরীরে ঝুমনি আছে তাকে শেষ করবি তুই। ভয় পাস না, তুই পারবি। খুব শিগগিরই তোর কাছে সুযোগ আসবে। তোকে আজ জিভের মধ্যে একটা সূঁচ গুঁজে দেব। জিভে ঢোকা মাত্র সূঁচটা বলে যাবে, কিন্তু যে মুহূর্তে তুই সূঁচটা পাওয়ার কথা ভাববি, ওটাকে জিভের মধ্যে পেয়ে যাবি। যার শরীরে ঝুমনি আছে
তার শরীরে ওটা গেঁথে দিলেই সে সঙ্গে সঙ্গে মারা যাবে এবং ঝুমনিও দেহ হারাবে। হ্যাঁ রে নতুন বউ, এই সুচটার নামই ঝুমনি ডোহা। এটা ছাড়া ঝুমনির খেলা শেষ করা যায় না। তবে শোন, এসব কথাই ঝুমনি তোর পেট থেকে বের করতে চাইবে, সে তোর সজ্ঞানে হোক বা অজ্ঞানে। ঝুমনি অসম্ভব ধূর্ত। একবার যদিও জানতে পারে তোর হাতে ওর শেষ লেখা আছে, তাহলে তোকে সবার আগে এমনভাবে মারবে ও যে তুই কিচ্ছুটি করতে পারবি না। সেই জন্যই আমার এই কথাগুলো মন্ত্রমুখে রক্ত নিয়ে তোকে বলছি। হ্যাঁ, এই বলছিস, সঠিক সময়ের আগে এই সব কথা তোর ঘুণাক্ষরেও মনে পড়বে না, কিন্তু সময় হলে সব আপনা থেকেই মনে পড়ে যাবে। আর হ্যাঁ বউ, মনে রাখিস, তোর সামনে যার শরীর ধরে ঝুমনি থাকবে তাকে মারতে ভীষণ কষ্ট হতে পারে। এমনকি ও কাজ করতে পারবি না এমনটাও মনে হতে পারে, কিন্তু সেই মুহূর্তে মনে রাখিস, যে তোর সামনে দাঁড়িয়ে আছে সে একটা জীবন্ত লাশ ছাড়া আর কিচ্ছু না। আসল মানুষটা কিন্তু অনেক আগেই মরে গেছে। তোর সামনে যে দাঁড়িয়ে আছে সে ওই আসল মানুষের খোলসে সাক্ষাৎ অবদেবতা ঝুমনি। ঝুমনি অস্ফুটে কথাটা একবার উচ্চারণ করে সুমনা। এর পরের মুহূর্তে সে দেখে বুকাই তার দিকে ছুটে আসছে। না, সুমনার মাথা কাজ করে না। সমস্ত কিছু যেন ক্রমশ ফাঁকা শূন্য হয়ে যেতে থাকে। ওর হাত আপনা আপনি চলে যায় মুখের ভিতর জিভে। তারপর ঠিক যেই মুহূর্তে বুকায় ওর উপর আছড়ে পড়ে, ওর হাতের সেই সুচটা যন্ত্রচালিতের মতো ঢুকে যায় ছোট্ট বুকায়ের নরম পেটের ভিতর। একটা মরণ চিৎকার করে বুকায়ের নিথর শরীরটা আছড়ে পড়ে সুমনার কোলে। এইবার যেন ওর জ্ঞান হয়। কিছুক্ষণ পাথরের মতো ও চেয়ে থাকে বুকায়ের দিকে। বুকায়, ও সেই ছোট্ট বুকায়, সেই ননির পুতুলটা যাকে এতগুলো বছর হাতে করে বড় করেছে সুমনা। উন্মুক্ত মাঠের মধ্যে চিৎকার করে ওঠে সুমনা। বুকায় সাড়া দেয় না। ওর খোলা চোখ দুটো পরম স্নেহে চেয়ে থাকে সুমনার দিকে। সুমনার মরুভূমির মতো চোখে এবার বৃষ্টি নামে। অঝোর ধারায় কাঁদতে কাঁদতেই সে অনুভব করে বহু বছর আগে কোনো এক রাতে ইন্দুবালার সেই নীরব যন্ত্রণাকে। হায়, নিজের হাতে নিজের সন্তানকে খুন করার যন্ত্রণা যে কী, সেই ইন্দুবালার থেকে বেশি কে বুঝেছিল? সুমনা বুকায়ের পেট থেকে সুচটা বের করে নেয়, আর তারপরেই এক মুহূর্ত অপেক্ষা না করে সেটা ঢুকিয়ে দেয় নিজের কণ্ঠনালীতে। এরপর একটা নীরব চিৎকার। সেই রাত্রে ঝড় থেমে গেলে সুমনাদের বাড়ি থেকে দুটি মৃতদেহ পাওয়া গেল, এক মা আর এক ছেলের। মৃত্যুর পরেও একে অপরকে আঁকড়ে ধরে আছে। এমন অদ্ভুত ঘটনা দেখিয়ে অনেককেই অনেক কথা বলল বটে, শুধু দাইমা নিঃশব্দে চোখের জল মুছে বলল, অনেক পুণ্যি করলি গো নতুন বউ, অনেক পুণ্যি করলি। মায়ে পয়ে যেখানে থাক, ভালো থাক। ওরে, কে কোথায় আছিস রে? সত্যনারায়ণ পুজোর আয়োজন কর। এবারের মতো বিপদ কেটে গেছে। একবার ঝুমনি ডোহা শরীরে ঢুকেছে মানে ঝুমনি শুধু এবছর নয়, আগামী 7 বছর পর্যন্ত আর ফিরতে পারবে না। তবে কিনা ঝুমনি তো মানুষের খিদের মতো তারও লয় নেই। কে জানে
হয়তো 7 বছর পর সে আবার ফিরে আসবে, হয়তো এখানে, হয়তো বা অন্য কোথাও। কে জানে ভবিষ্যতে কার খাটের তলায় ক্ষুধার্ত শিকারের মতো অপেক্ষা করে থাকবে ধুলো চড়ার মূর্তিমান অপদেবতা।